দ্বিতীয় স্ত্রী নিয়ে নিজের স্বামীকে বাড়িতে প্রবেশ করতে দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল অনামিকা। আজ ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। অনামিকার স্বামী রাকিব বলল, তোমাকে বলেছিলাম না আজ তোমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিব, কেমন লাগলো সারপ্রাইজটা? অনামিকা ভাবতেই পারেনি স্বামী আজ তার জন্য সতীন নিয়ে আসবে সারপ্রাইজ হিসাবে। অনামিকা আর কিছুই ভাবতে পারলো না, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করেই অনামিকার মাথা ঘুরতে লাগলো, চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে উঠল। অনামিকা তখনই জ্ঞান হারিয়ে পড়ে গেল ফ্লোরে। অনামিকা চোখ মেলে তাকাতেই নিজের চোখের সামনে নিজের শাশুড়ি বুবলি বেগমকে দেখতে পায়। তাকে জড়িয়ে ধরে বাচ্চার মতো কাঁদতে লাগলো। এই মহিলা যে তাকে মায়ের মতোই ভালোবাসে। তার শাশুড়ি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই রে মা, আমার ছেলে যে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি। এই সবকিছু তোমার শ্বশুর মশাই আর ওর পরিকল্পনা। ও যে মেয়েটাকে বিয়ে করেছে সে হলো তোমার শ্বশুর মশাইয়ের বন্ধুর মেয়ে। তোমার শ্বশুর মোটা অঙ্কের যৌতুক নিয়ে এই বিয়েটা দিয়েছে। অনামিকা ছটফট করতে করতে বুবলি বেগমের উদ্দেশ্যে কাতর স্বরে বলল, আমাকে একবার রাকিবের সাথে কথা বলার ব্যবস্থা করে দিন মা, আমার ওর থেকে অনেক কিছু জানার আছে। তার শাশুড়ি কিছু বলতে যাবেন তার পূর্বেই সেখানে চলে আসে রাকিবের নতুন বউ বর্ষা। বর্ষা সেখানে এসেই অনামিকার উদ্দেশ্যে বলল, রাকিবের সাথে তোমার আর কোনো কথা থাকতে পারে না। রাকিব আমায় কথা দিয়েছে ও তোমাকে তালাক দিবে। অনামিকার পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। এসব কি বলছে এই মেয়েটা? অনামিকা উঠে দাঁড়িয়ে বর্ষার পাশে এসে বলল, রাকিব সত্যি এমন বলেছে? আমি মিথ্যা বলি না, তোমার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগছে, কিন্তু আমার কিছুই করার নেই। নিজের সংসার বাঁচানোর জন্য যদি তোমার সংসার ভাঙতে হয় তাহলে আমাকে তাই করতে হবে। তুমি কিভাবে পারলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙতে? বর্ষা বিষণ্ণ সুরে বলল, আমি নিজেও ঠকে গেছি অনামিকা। আমার আর রাকিবের বিয়ে কিন্তু আজ হয়নি, আমাদের বিয়ে হয়েছে আরো 1 বছর আগে। আমি আমার আব্বু আম্মুর সাথে লন্ডনে ছিলাম, আমি লন্ডনেই বড় হয়েছি। গত বছর সিলেটে ফেরার পরই আব্বু আমাকে বলে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চায়। আমি তখন কোনো আপত্তি করিনি, কারণ আমি সবসময় আমার পরিবারের পছন্দ মতো বিয়ে করতে চেয়েছিলাম। আমার বাবার উপর আমার পূর্ণ আস্থা ছিল এবং আমার বাবার আস্থা ছিল তার বন্ধুর উপর। কিভাবে এভাবে যে বাজেভাবে ঠকে যাব সেটা ভাবতে পারিনি। বলতে বলতে, রাকিব আমি আর এভাবে সংসার করতে পারবো না। তুমি তোমার বাড়িতে না নিয়ে আমাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠেছো আজ 1 বছর। দেখো বর্ষা, তুমি কোথায় আছো সেটা বড় কথা না, আমি যে তোমাকে সময় দেই সেটাই বড় কথা। কেন তুমি বিয়ে করে এভাবে আমাকে রেখেছো? আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ না কেন? তোমাকে এ নিয়ে কতবার বলেছি সবসময় কথাটা ইগনোর করো। তুমি কিন্তু বেশি কথা বলছো বর্ষা, আমার সময় হলে তোমাকে নিয়ে যাব। এই বলে রাকিব বের হয়ে যায়। সাথে সাথে আমি ওর পিছু নিলাম। আমি রাকিবের পেছন পেছন এসে বাড়ির সামনে দাঁড়ালাম। তখনই একজন মহিলা বের হয়ে আমাকে দেখে বলল, কে মা তুমি? এখানে কার কাছে এসেছো? আন্টি, একটা ছেলে ঢুকেছে, নাম রাকিব। ও, রাকিব তো আমার ছেলে। তারপর আমি পায়ে ধরে সালাম করলাম। উনি উঠিয়ে বলল, কে বলো তো মা তুমি? আমি আপনার পুত্রবধূ, আমাকে বিয়ে করেছে আজকে 1 বছর। কি বলছো মা তুমি? আমার রাকিবের বউ আমাদের ঘরেই আছে। আপনার কোনো ভুল হচ্ছে আন্টি। আমার কোনো ভুল হচ্ছে না, আমার ঘর আমার সন্তান। আমি জানবো না? তাহলে রাকিব তোমাকে মিথ্যা বলে বিয়ে করেছে। আন্টি, তাহলে আমি এখন যাচ্ছি, দেখি পরে কি করা যায়। এই বলে আমি সেখান থেকে চলে আসি। জানো বোন, আমি তোমার সংসার ভাঙতে চাইনি, বরং নিজেই ভেবেছিলাম রাকিবকে ডিভোর্স দিয়ে চলে যাব। কিন্তু আমি এমন কিছু করতে যাব তার আগেই জানতে পারি আমার গর্ভে রাকিবের সন্তান বেড়ে উঠছে। আর তুমি তো জানো সিঙ্গেল মাদার হওয়া কতটা কষ্টের। আমি চাই না আমার সন্তান বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। আবার আমি এটাও চাই না যে আমার সন্তান সৎ মায়ের সাথে এমন পরিবেশে বেড়ে উঠুক। তাই আমি রাকিবকে শর্ত দেই, যদি নিজের সন্তান এবং আমাকে চায় তাহলে তোমাকে তালাক দিতে হবে। বর্ষার কথা শুনে অনামিকা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। বুবলি বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদছেন। অনামিকা এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। অনামিকা এগিয়ে গিয়ে রাকিবের মুখোমুখি হতেই তার প্রতারণার কথা মনে পড়ল। রাগে ক্রোধে রাকিবের শার্টের কলা চেপে ধরে বলল, কেন এমন করলে তুমি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম রাকিব, আর তুমি আমাকে এভাবে ঠকালে। সে নিজের থেকে অনামিকাকে ঠেলে দূরে সরিয়ে পড়ল। আমার কিছুই করার ছিল না। বর্ষাকে আমি বিয়ে করেছিলাম বাবার কারণে। বাবা বলেছিল, শোন রাকিব, আমি আর কোনো কথা বলতে চাই না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। তুই আমার বন্ধুর মেয়ে বর্ষাকে বিয়ে করবি, কারণ আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম। বাবা, তুমি বুঝতে পারছো না কেন? আমার ঘরে অলরেডি একজন বউ আছে, আমি অনামিকা ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ও কথাটি শুনলে ভীষণ কষ্ট পাবে। মানুষ কি দুটো বিয়ে করে না? তুমি বাবা হয়ে কিভাবে ছেলেকে এমন কথা বলতে পারো? তুই যদি আমার মুখের উপর কথা বলিস, আমার কথার অবাধ্য হোস, তাহলে কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব। এখন সিদ্ধান্ত তোর। ঠিক আছে বাবা, আমি রাজি, তবে বিয়ের পর আমি ওকে এখানে আনতে পারবো না। ঠিক আছে, তোর আলাদা বাসা নিয়ে থাকবি। কিন্তু সত্যি বলতে কি, বিয়ের পর আমিও বর্ষার প্রেমে পড়ে যাই। ও একদম নিখুঁত সুন্দরী, তোমার থেকে 1000 গুণ সুন্দরী। অনামিকা চিৎকার করে পড়ল, আর আমাদের ভালোবাসা? তার কি হবে রাকিব? ভালোবাসা দিয়ে জীবন চলে না অনামিকা। বর্ষা আমার বাচ্চার মা হতে চলেছে, আর তুমি তো বিয়ের 2 বছর পরও আমার সুখবর শোনাতে পারলে না। তাই আমি বর্ষাকে বেছে নিলাম। তার জন্য যদি তোমাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা করতে আমার বাঁচবে না। অনামিকা ঠাস করে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলল, ভুলটা আমারই ছিল। আমি নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমায় বিয়ে করি। আমার বাবা তো শুরু থেকেই এই বিয়েতে রাজি ছিল না, অথচ আমি তাকে ব্ল্যাকমেল করে রাজি করিয়েছি এই বিয়ে দিতে। কিন্তু আমার পরিবারের কেউই এই বিয়েতে মন থেকে রাজি ছিল না। আমারই ভুল ছিল তোমার মতো একটা ছেলেকে ভালোবাসা। কেন, অন্য কোনো নাগর ছিল নাকি তোমার? রাকিব, মুখ সামলে কথা বলো। তোমার মতো মেয়ের সাথে এর থেকে ভালোবাসা
ভাষায় কথা বলার ইচ্ছা নেই। আমি কিছু জানি না ভেবেছো? কলেজ ভার্সিটি তোমার কতগুলো ছেলে বন্ধু ছিল, তাদের সাথে কতই না ঢলাঢলি। চরিত্রহীন মেয়ে কোথাকার, তুমি নিজে চরিত্রহীন। আমার জীবনে যদি আরেকবার সুযোগ পেতাম তাহলে তোমার মতো চরিত্রহীনকে আর কখনো সুযোগ দিতাম না। তুমি একটা জঘন্য মানুষ। যদি আমি আবারও অতীতের দিনগুলোতে একবার ফিরে যেতে পারতাম তাহলে নিজের সব ভুল শুধরে নিতাম। আমার এখনো ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি নিজের বাবার বিরুদ্ধে গিয়ে তোমার মতো একটা খারাপ মানুষকে বেছে নিয়েছিলাম। আমি এটারই যোগ্য ছিলাম। ওদিকে অনামিকার ননদ মিম গিয়ে মা ও নতুন ভাবিকে বলল, তোমরা এখানে বসে আছো আর ওদিকে ভাবি আর ভাইয়ার মধ্যে যুদ্ধ বাজছে, জানি না কি হতে চলেছে। মা বলল, আমি চাইলেও তো কিছু বলতে আর কিছু করতে পারবো না রে মা। ভাবি বলল, আমারও তো তোমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলার সুযোগ নেই। আমি সত্যিই নিরুপায় বোন। ও আল্লাহ, তুমি আমার পরিবারকে রক্ষা করো। তোমার এত কথা শোনার সময় নেই। এই যে ডিভোর্স পেপার, এখানে সই করে দিয়ে মানে কেটে পড়ো। আমি তোমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। কলমটি নিয়ে অনামিকা ডিভোর্স পেপারে সই করে দেয়। রাকিব তার হাতে 5 লক্ষ টাকা তুলে দিলে অনামিকা সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমার মতো জঘন্য লোকের দেওয়ার টাকা স্পর্শ করতেও আমার রুচিতে বাঁধবে। তোমাকে বিয়ে করা আমার সব থেকে বড় ভুল ছিল, যার মাসুল আমাকে এখন দিতে হচ্ছে। যদি সুযোগ পেতাম এই ভুলটাই আর করতাম না। বলেই অনামিকা চোখের জল মুছতে মুছতে এই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যায়। বাইরে এসে অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবনে হঠাৎ করে কি ঝড় নেমে এলো। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনটায় যে আশা নিয়ে রাকিবের হাত ধরেছিলাম, আজ সেই আশা পুরোপুরি ভঙ্গ হয়ে গেল। ওর সাথে আমি সুখী হতে পারলাম না। তোমার অবচেতন মনে দেওয়া অভিশাপই ভুলে গেল বাবা। সে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির দরজার সামনে আসতেই দরজা খুলে দেয় বড় ভাই ইসলাম। ইসলাম অনামিকাকে দেখে বলল, হঠাৎ তুই এখানে কেন ভাইয়া? আমার আসতে কি বারণ আছে? আমাকে কি ভেতরে যেতে বলবি না? অবশ্যই ভেতরে যেতে পারিস, তবে জানি না তোর কপালে কি আছে। এতটুকু জানি যে তুই ওই পরিবারের সুখী নয়। ভাইয়া, আমাকে রাকিব ডিভোর্স দিয়েছে বলে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এখানে একটি মেয়ের সংসার ভাঙার মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু পরিবারের অতিরিক্ত লোভের কারণে বলি হয় পরিবারের বউয়েরা। বিনা কারণে মেয়েটি জীবনে চলে আসলো একটি বিপর্যয়। এমনটা কারোর সাথে না হোক। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।